২০২৬ সালের আঞ্চলিক যুদ্ধের আড়ালে কিভাবে একটি দেশ নিজের নাগরিকদের ওপরই দমনপীড়ন চালাতে পারে তা ভাবলে রীতিমতো চমকে উঠতে হয়। আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাহরাইনের একটা অত্যন্ত জটিল এবং গভীর কৌশল নিয়ে কথা বলবো। আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কিভাবে নাগরিকত্বের মতো একটা সাধারণ অধিকারকে একটা অদৃশ্য অথচ ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে দেখব যুদ্ধ ও দমনপীড়নের সম্পর্ক, এরপর নাগরিকত্বের অস্ত্রায়ন, এর বংশানুক্রমিক প্রভাব, জনসংখ্যা ও ধর্মের হিসাব নিকেশ, একটি আঞ্চলিক কৌশল এবং সবশেষে এই পুরো বিষয়ে আন্তর্জাতিক নীরবতা ও তার পরিণতি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, যুদ্ধ এবং অভ্যন্তরীণ দমনপীড়ন। ২০২৬ সালের ফেব্রুয়ারির সেই যুদ্ধ কিভাবে দেশের ভেতরের নিরাপত্তার দোহাই দিয়ে একটা ক্র্যাকডাউনের জন্ম দিল, সেটাই এখন দেখব। ঘটনাগুলো টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আঞ্চলিক যুদ্ধের ঠিক শুরুটা। এরপর খুব দ্রুত মাত্র কয়েক সপ্তাহের মাথায় ১৯ এপ্রিলে বাহরাইনের রাজা তার মন্ত্রিসভার সাথে একটা জরুরি বৈঠক করেন। আর ঠিক তার কয়েকদিন পরে ২৭ এপ্রিল প্রথম দফায় নাগরিকত্ব বাতিলের আদেশ চলে আসে। ভাবা যায় একটা ভূ রাজনৈতিক সংঘাত কিভাবে চোখের পলকে অভ্যন্তরীণ নীতিতে এত বড় পরিবর্তন নিয়ে এলো। এই দমনপীড়নটা ঠিক কতটা ভয়াবহ ছিল তা মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতিবেদনের দিকে তাকালেই বোঝা যায়। যুদ্ধের একেবারে শুরুতেই ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা ছিল ৩২ বছর বয়সী মোহাম্মদ আল মোসাউয়েরের মৃত্যু। অধিকার কর্মীরা অভিযোগ করছেন চরম নির্যাতনের কারণেই হেফাজতে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি আসলে কতটা ঘোলাটে এটা তার একটা স্পষ্ট প্রমাণ। এবার আসি দ্বিতীয় পর্বে, নাগরিকত্বের অস্ত্রায়ন। কিভাবে কোনো পূর্ব সতর্কবার্তা বা আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষের জাতীয়তা কেড়ে নেওয়া হচ্ছে, সেটাই এখন আমরা দেখব। এই সংখ্যাটা দেখুন, ৬৯। সোর্স মেটেরিয়াল বলছে প্রথম ডিক্রি বা সরকারি আদেশে এক রাতের মধ্যেই এই ৬৯ জন মানুষ তাদের নাগরিকত্ব হারায়। মানে ঘুম থেকে উঠে দেখলেন আপনার আর কোনো দেশ নেই। এটা তো কোনো সাধারণ ব্যাপার নয়, মানুষের জীবনকে পুরোপুরি উল্টে দেওয়ার মতো একটা মারাত্মক পদক্ষেপ। এই যে রাষ্ট্রহীনতা বা স্টেটলেসনেসের কথা বলছি, এর মানে আসলে কি? এর মানে হল পৃথিবীর কোনো দেশই আপনাকে তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। যেহেতু বাহরাইন সাধারণত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, তাই এই মানুষগুলো আইনগতভাবে একেবারে মাঝদরিয়ায় পড়ে যায়। আন্তর্জাতিক আইনের চোখে এটি মৌলিক মানবাধিকারের চরম একটা লঙ্ঘন। আর এখান থেকেই চমৎকারভাবে বোঝা যায় পুরো পরিস্থিতির আসল বৈপরীত্যটা। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, সরকারের ঘোষিত কারণ হল এই ব্যক্তিরা বিদেশি সত্তা বা ইরানের প্রতি সহানুভূতিশীল, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু অন্যদিকে অধিকার কর্মীদের জোরালো দাবি হল না, আসল উদ্দেশ্য সেটা নয়। তাদের মতে এর মূল লক্ষ্য হল শিয়া মুসলিম এবং আজমি সম্প্রদায়কে টার্গেট করা। আমাদের তৃতীয় পর্ব, রাষ্ট্রহীনতার বংশানুক্রমিক প্রভাব। চলুন আইনি কথার মারপ্যাচ থেকে বেরিয়ে একটু দেখি সাধারণ পরিবারগুলোর ওপর এই ডিক্রি কতটা মর্মান্তিক প্রভাব ফেলছে। এই ১২ সংখ্যাটা একটা ভীষণ হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। মূল উৎস থেকে আমরা জানতে পারি ধর্মগুরু আব্রাহাম আনসারির পরিবারের ১২ জন সদস্য তাদের সমস্ত অধিকার হারিয়েছেন। কেন জানেন? শুধু তার নামটা বহন করার কারণে। মানে একজনের কথিত অপরাধের শাস্তি পুরো পরিবারকে বংশপরম্পরায় ভোগ করতে হচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল যে কেউই এর শিকার হতে পারে। ৫ লাখ ফলোয়ার থাকা একজন অত্যন্ত জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার থেকে শুরু করে এমনকি একটা নবজাতক শিশু যার হয়তো এখনও জন্ম নিবন্ধনই হয়নি, তারাও এই ক্রসফায়ারে আটকা পড়ে রাষ্ট্রহীন হয়ে গেছে। কেউ নিরাপদ নয়। নাগরিকত্ব বাতিল হওয়ার পর ঠিক কী ঘটে? এই মানুষগুলোকে মাত্র কয়েকদিনের নোটিশে তাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে জরুরি নথিপত্র রাষ্ট্রের কাছে জমা দিতে বাধ্য করা হয়। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র, সবকিছু এক মুহূর্তের মধ্যে অস্তিত্বের সব প্রমাণ মুছে ফেলতে হয়। এরপর শুরু হয় জোরপূর্বক নির্বাসনের সেই ভয়ঙ্কর ৩ ধাপের প্রক্রিয়া। প্রথমে সমস্ত দেশীয় আইডি কার্ড জমা দেওয়া। দ্বিতীয়ত তাদের শুধু একবার ভ্রমণের জন্য একটা ট্র্যাভেল ডকুমেন্ট ধরিয়ে দেওয়া হয়। আর শেষ ধাপে ওমান হয়ে ইরানে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়। অধিকার কর্মীদের ভাষায় এটা যেন নিজেদের সমস্যা আক্ষরিক অর্থেই অন্য একটা দেশের ঘাড়ে ছুঁড়ে ফেলা। এবার আসি পর্ব ৪, জনসংখ্যা, জাতি এবং ধর্ম। চলুন আর একটু বড় পরিসরে দেখি অধিকার কর্মীরা কেন দাবি করছেন যে এই পুরো ক্র্যাকডাউনের পেছনে অন্য একটা ইতিহাস লুকিয়ে আছে। এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। আজমি শব্দটার মানে কি?
উপসাগরীয় অঞ্চলে এটা এমন একটা সম্প্রদায়কে বোঝায় যাদের পূর্বপুরুষরা ঐতিহাসিকভাবে দক্ষিণ ইরান থেকে এসেছিলেন। উৎস বলছে ওই যে প্রথম ৫৯ জনকে টার্গেট করা হয়েছিল তাদের সবারই এই আজমি ঐতিহ্য রয়েছে এবং তারা শিয়া বিশ্বাসের অনুসারী। এটা নিশ্চয়ই নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়। অধিকারকর্মী মরিয়ম আল খাজারার একটা বেশ গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। ঐতিহাসিকভাবে বাহরাইনের শিয়া জনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ, প্রায় ৭৫% মতো, কিন্তু বর্তমানে সরকার দাবি করছে এই সংখ্যাটা নাকি ৫০ থেকে ৬০%। অধিকারকর্মীরা বলছেন এটা আসলে একটা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনসংখ্যাগত কারসাজি, যার উদ্দেশ্যই হল আদিবাসী শিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ধীরে ধীরে কমিয়ে ফেলা। মরিয়ম আল খাজারি উক্তিটা একটু দেখুন। ধর্ম ও সাম্প্রদায়িকতাকে বিভক্ত করা এবং জয় করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই কথাটার গভীরতা অনেক। অধিকারকর্মীরা মনে করেন এই দমনপীড়নের মূল লক্ষ্য শুধু জাতীয় নিরাপত্তা নয়, বরং ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় রাখা। আমাদের পঞ্চম পর্ব একটি সংক্রামক আঞ্চলিক কৌশল। ব্যাপারটা শুধু একটা দেশে আটকে নেই। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির প্রতিবেশী দেশগুলোতেও কিভাবে এই কৌশল ছড়িয়ে পড়ছে সেটাই এখন দেখার বিষয়। এই পলিসিটা যেন ছোঁয়াচে রোগের মতো ছড়াচ্ছে। কুয়েতও তাদের নাগরিকত্ব বাতিল করা শুরু করেছে। উপসাগরীয় নেতাদের উচ্চ পর্যায়ের কিছু বৈঠকের পরপরই বিশিষ্ট সাংবাদিক আহমেদ শিহাব আলদিন সহ অনেককেই এই শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রায়শই এটা ব্যবহার করা হচ্ছে একটা কালেকটিভ পানিশমেন্ট বা সামষ্টিক শাস্তি হিসেবে। এখানে মরিয়ম আল খাজ্জার আর একটা অসাধারণ উক্তি রয়েছে। তিনি বলছেন, জিসিসির দেশগুলো একে অপরের কাছ থেকে শিখতে ভালোবাসে, অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মতো। অধিকারকর্মীদের দাবি হল এই দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে কোনো জবাবদিহিতা ছাড়াই নিপীড়নের নতুন নতুন হাতিয়ার পরীক্ষা করে দেখছে, ঠিক কতদূর পর্যন্ত তারা পার পেয়ে যেতে পারে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, নীরবতা এবং চূড়ান্ত পরিণতি। আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে এবং এই নীতিগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কি, সেটাই এবার আলোচনা করব। অধিকারকর্মীদের সবচেয়ে বড় হতাশার জায়গাটা কোথায় জানেন? আন্তর্জাতিক মহলের এই পিনপতন নীরবতা। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান মিত্ররা, যারা কিনা সারা বিশ্বে মানবাধিকারের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের তুলে ধরে, তাদের দিক থেকে জোরালো কোনো নিন্দাই শোনা যাচ্ছে না। এই নীরবতাই যেন বিষয়টাকে আরও বেশি বৈধতা দিয়ে দিচ্ছে। বর্তমানে একটা অদ্ভুত বৈপরীত্য চলছে। একদিকে ভয় দেখিয়ে নাগরিকদের দিয়ে জনসমক্ষে রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেওয়ানো হচ্ছে। পুরো সমাজেই একটা চাপা আতঙ্ক। কিন্তু অন্যদিকে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে এই ধরনের একটা দমবন্ধ করা অস্থিরশীল রাজনৈতিক আর অর্থনৈতিক পরিবেশ খুব বেশি দিন টিকতে পারে না। এটা অনেকটা প্রেসার কুকারের মতো, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই গোটা পরিস্থিতি আমাদের একটা ভীষণ অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ভেবে দেখুন তো, যদি এক রাতের সিদ্ধান্তে কারো নাগরিকত্বই মুছে ফেলা যায়, তাহলে আমাদের আর কোন অধিকারটা সত্যিই সুরক্ষিত? মানবাধিকার জিনিসটা আসলে কতটা ঠুনকো হতে পারে, এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি পুরো বিষয়টা সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।